দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। শুরুতে যে খবরে নজর রাখবো, নেপোলিয়নের প্রসঙ্গ টেনে ফ্রান্সকে কটাক্ষ রুশ প্রেসিডেন্ট পুতিনের। নেপোলিয়নের পরিণতি ভুলে গেছেন কিছু মানুষ, নাম না করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েলকে নিশানা পুতিনের। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি। ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেওয়ায় ইউক্রেন তো বটেই, পুরো ইউরোপেরই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে 5 দিনের মধ্যে দুবার বৈঠকে বসেছেন ইউরোপের রাষ্ট্রনেতারা। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার আশ্বাস দেয় ইউরোপীয় ইউনিয়ন। নিরাপত্তার কথা মাথায় রেখে ইউরোপীয় দেশগুলিকে ফ্রান্সের পারমাণবিক ছাতার নিচে রাখার কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমনকি রাশিয়াকে ইউরোপের সবথেকে বড় সমস্যা বলে মন্তব্য করেন তিনি। এরপরই ফ্রান্সের প্রেসিডেন্টকে নিশানা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ম্যাক্রোকে নেপোলিয়নের পরিণতির কথা স্মরণ করিয়ে হুঁশিয়ারি দেন পুতিন। I guess there are still people who want to go back to the times of Napoleon, not remembering how it usually ends up. যদিও ফরাসি প্রেসিডেন্টের নাম নেননি পুতিন, তবে তার লক্ষ্য যে ইমানুয়েল ম্যাক্রো তা বুঝিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ফ্রান্সের সম্রাট হিসেবে থাকার সময়ে রাশিয়া অভিযান করেছিলেন নেপোলিয়ন। 1812 সালে সেই অভিযানের সময়ের প্রবল ঠান্ডার মধ্যে নেপোলিয়নের অনেক সেনা মারা যান। তারপরেই অভিযান থেকে পিছু হটেন নেপোলিয়ন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির পাশেই দাঁড়িয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে বিবাদের জেরে সমস্ত সম্পর্ক ছিন্ন করে পুতিনের পাশে আমেরিকা, যার ফলে বিশ্ব রাজনীতিতে এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে পেয়েই কি পুতিন গলা চড়াচ্ছেন? প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। কলকাতা টিভি। ভারতে প্রত্যর্পণের পক্ষে আদালতের নির্দেশের বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দরবারে আবেদন করল জেলবন্দি মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। এর আগে সুপ্রিম কোর্ট তার আবেদন খারিজ করে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয়। ভারতে গেলে তার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলে প্রত্যর্পণের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির দ্বারস্থ হয় রানা। 2008 সালের 26শে নভেম্বর দক্ষিণ মুম্বাইয়ের 5 তারা হোটেল, রেস্তোরাঁ, রেল স্টেশন সহ মোট 8টি জায়গায় একযোগে পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবা হামলা চালায়। মুম্বাই হামলায় প্রায় 2 দিন ধরে গুলির লড়াই চলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে। জঙ্গি হামলায় 175 জন মানুষের প্রাণহানি ঘটে, আহত হয় 300রও বেশি নাগরিক। তদন্তে গোয়েন্দারা জানতে পারে কানাডা নিবাসী ডেভিড হেডলি ওই জঙ্গি হামলার মূল পাণ্ডা। তার সহযোগী হিসেবে পাক বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রহমান রানাকে চিহ্নিত করে ভারতের গোয়েন্দারা। রানা আমেরিকায় আত্মগোপন করার সময় গ্রেফতার হয়ে জেলে বন্দী। গত 25শে জানুয়ারি সুপ্রিম কোর্ট রানাকে প্রত্যর্পণের ব্যাপারে সবুজ সংকেত দেয়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় দ্বিপাক্ষিক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প রানাকে ভারতে ফেরত পাঠানোর ব্যাপারে জোর দেন। তার সপ্তাহখানেকের মধ্যেই রানা ফের সুপ্রিম কোর্টে আবেদন করেন প্রত্যর্পণের বিরুদ্ধে। তার দাবি, যেহেতু সে পাক নাগরিক এবং মুসলিম, তাই ভারতে তাকে অত্যাচারিত হতে হবে, তাই আদালতের নির্দেশ বাতিল করার আবেদন জানিয়েছে রানা। সুপ্রিম কোর্ট সেই আবেদন ফের খারিজ করে দিলে এবার রানা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়। অর্থাৎ এখন প্রধান বিচারপতির সিদ্ধান্তের উপর নির্ভর করছে রানার বিচারের জন্য তাকে ভারত হাতে পায় কিনা। কলকাতা টিভি। সাধারণ নির্বাচনে সচিত্র পরিচয়পত্র বা এপিক চালুর দাবি ছিল তার। নো এপিক নো ভোট স্লোগান দিয়ে 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত এপিকের দৌলতে 2011 সালে জয় পেয়ে রাজ্যের মসনদে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার সেই এপিকেই ভুতুরে ভোটার দিয়ে কারচুপির ভয় মমতার। ভোটার তালিকায় সেই কেলেঙ্কারিও মমতার জনসমক্ষে ফাঁস করেছেন। বাম জামানায় বছরের পর বছর ভোটে কারচুপি বা রিগিং এর অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। তালিকায় ভোটারের পরিচিতি হিসেবে ছবি বাধ্যতামূলক করার দাবি ভারতে প্রথম তুলেছিলেন তৎকালীন কংগ্রেস যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক পর্বে তা নিয়ে আপত্তি তুলেছিলেন বাম নেতারা। 1993 সালের 21শে জুলাই নো এপিক নো ভোট এই দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেন মমতা। যুব কংগ্রেসের সেই কর্মসূচিকে ঘিরে ধর্মতলার অফিস পাড়ায় পুলিশ জনতার খণ্ডযুদ্ধে নিহত হয় 11 জন কংগ্রেস কর্মী। প্রতি বছর তৃণমূলের পক্ষে ওই দিনটিকে শহীদ দিবসের মর্যাদা দিয়ে পালন করা হয়।
বিরোধীরা নানা কারণ দেখিয়ে সেই আমলে এপিক চালুর বিরোধিতা করলেও তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার টি.এন. সেশন বস্তুত মমতার দাবিতে শিলমোহর দিয়ে সচিত্র পরিচয়পত্র বা এপিক তৈরির উদ্যোগ নেন। তার সেই উদ্যোগকে অবাস্তব বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, কিন্তু সেশন তার সিদ্ধান্তে অনড়। চালু হয় এপিক। ধীরে ধীরে ভোটারের ছবি সহ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সচিত্র ভোটার পরিচিতিপত্র বা এপিক এবং ছবি সহ তালিকা প্রকাশের সুবাদে রিগিং রোখার ফলস্বরূপ 2011 সালে বাম জামানার অবসান ঘটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শেষ পর্যন্ত এপিকেই জয় হয়েছিল মমতার। অবশেষে প্রায় 3 দশক পর তাঁর দাবি করা সেই এপিকেই ভয়। উপদ্রব ভুতুরে ভোটারের ঘটনাচক্রে এবারেও এপিকে ভুতুরে ভোটারের অভিযোগ নথিসহ জনসমক্ষে তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। শুরু হয়েছে দেশজোড়া বিতর্ক। নেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে ভুতুরে ভোটারের খোঁজে ময়দানে তৃণমূল। কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিশ্ববিদ্যালয়ের হিংসা রুখতে পদক্ষেপ, উপাচার্যদের সঙ্গে বৈঠক রাজ্যপালের। শান্তি প্রতিষ্ঠা, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপাচার্যদের সঙ্গে বৈঠক। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, ঠিক কি কারণে এই বৈঠক, কি কি বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে, কি জানতে পারছো? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটার পরেই কিন্তু বৈঠক ডেকেছে রাজ্যপাল এবং সেই বৈঠকে দীর্ঘক্ষণ ধরে উপাচার্যদের সেখানে তিনি বৈঠক করেন এবং বৈঠকের শেষে তিনি বেরিয়ে এসে যেটা জানান যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শান্তি প্রতিষ্ঠা এবং শিক্ষার ব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে এই উপাচার্যদের সঙ্গে বৈঠক আলোচনা করা হয়েছে। আলোচনায় উঠে এসছে বেশ কিছু ক্যাম্পাসে হিংসার ঘটনা, নিরাপত্তার ঘাটতি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার প্রতিরোধের জন্য বেশ কিছু পদক্ষেপের কথাও সুপারিশ করা হয়েছে, যেটা আলোচনা করেছে উপাচার্যদের সঙ্গে। আলোচনায় বেশ কিছু বিষয়ে উঠে আসার পরেই কিন্তু এমনটাই তিনি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় চত্বরে হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আলোচনায় উপস্থিত যারা ছিলেন উপাচার্যরা তারা স্পষ্ট করেছেন যে ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি হওয়া কোনোভাবেই কাম্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানকে হিংসার জায়গা না বানিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ে তোলাই তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে এবং নজরদারি বাড়াতে একাধিক প্রস্তাবও দেওয়া হয়েছে। এই বৈঠকে বিশেষ করে নজর দেওয়া হয়েছে মনিটরিং টিমের কার্যকারিতা, ক্যাম্পাসের সিকিউরিটি ও নজরদারি ব্যবস্থার উপর। শিক্ষার্থী এবং অধ্যাপকদের মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দেওয়া হবে। উপাচার্যরা বলেছেন ভয়মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অফিস শিক্ষক কর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমস্যার কথাও আলোচনায় উঠে এসছে। বিশেষত গ্রামীণ এলাকার আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের সমস্যার পাশাপাশি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলির পরিস্থিতি এবং ডিজিটাল সার্ভাইভাল সিস্টেম নিয়েও আলোচনা হয়েছে। আলোচনায় উঠে এসছে বেশ কিছু বিষয় এবং যে বিষয়গুলো সেখানে কিন্তু আলোচনার মধ্যে আসে, এই বিষয়গুলোর মধ্যে রয়েছে এবং সেই বিষয়গুলো মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে বলেও আচার্য তিনি জিবি আনন্দ বোস তিনি জানান এবং তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে মুখ্যমন্ত্রী বিষয়গুলো তিনি দেখবেন। এবং এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো আলোচনা হয়নি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারণ যেহেতু এই বিষয়টা বিচারাধীন বিষয় রয়েছে আলোচনা হয়নি এবং নারকোটিক সংক্রান্ত বিষয় নিয়ে পরবর্তী আলোচনা হবে বলে রাজ্যপাল আচার্য সিবি আনন্দ বোস তিনি জানিয়েছেন। কারণ এই যে ঘটনাগুলো পরপর যে ঘটে যাচ্ছে তাতে একটা যে পরিবেশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা শান্তির পরিবেশ বজায় রাখতে কিন্তু এই ধরনের বৈঠক বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং নারকোটিক ও এই বিষয়ে পরে আলোচনা হবে এবং এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নিয়ে কোনো আলোচনা হয় তা তিনি কিন্তু স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন। অর্থাৎ যে কিছু রেকমেন্ডেশনে উপাচার্য এবং আচার্যের সঙ্গে বৈঠকে বেশ কিছু প্রস্তাব যেমন আলোচনার উপাচার্য যেমন দিয়েছেন, পাশাপাশি কিন্তু আচার্য কিন্তু সেই প্রস্তাবগুলো বিবেচনা করে তার মত দিয়েছে এবং মত দেওয়ার পরেই কিন্তু তিনি বলেছেন এবং যে বিষয়টা নিয়ে তিনি কিন্তু বেশ কিছু বিষয় যারা প্রকাশ্যে তিনি বলতে চাননি এবং যেটি তিনি মুখ্যমন্ত্রীকে তিনি জানাবেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে মুখ্যমন্ত্রী সে বিষয়টা হস্তক্ষেপ করবেন। ধন্যবাদ জানাবো। দেবাশিস সেনগুপ্ত ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
রাজ্য জুড়ে জাল ওষুধের রমরমা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় নড়ে চড়ে বসল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। মূলত কেন্দ্রীয় সরকারকেই দায়ী ড্রাগ অ্যাসোসিয়েশনের। বাজারে জাল ওষুধ রুখতে একাধিক সচেতনতার বার্তা অ্যাসোসিয়েশনের। রাজ্য জুড়ে জাল ওষুধের ছড়াছড়ি। হাওড়ার আমতা সহ একাধিক জায়গা থেকে কোটি কোটি টাকার ওষুধ উদ্ধার। নামী কোম্পানির জাল ওষুধ ঘিরে শুরু হয় শোরগোল, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও। শুধুমাত্র সাম্প্রতিক ঘটনাই নয়, এর আগেও বারবার জাল ওষুধ নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। জাল ওষুধ রুখতে এবার সতর্কবার্তা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের। জাল ওষুধ বাজারে ছড়ানোর জন্য মূলত কেন্দ্রীয় সরকারের উদাসীনতাকেই দায়ী করেছে ড্রাগ অ্যাসোসিয়েশন। করোনার পরে এই ফেক ড্রাগ যে ইনক্রিজ হয়েছে প্রায় 47%, এটা একটা সাংঘাতিক ব্যাপার। জিএসটি চালু হওয়ার আগে বিভিন্ন রাজ্যের ট্যাক্স পরিকাঠামো বিভিন্ন রকম ছিল। জিএসটি আসার পর জাল ওষুধের রমরমা বেড়েছে। ওষুধের ওপর জিএসটি লাগু না হলে অনেক কম দামে ওষুধ পাওয়া যেত। রাজ্যের বাইরে থেকে ভুয়ো ওষুধ রাজ্যে ঢুকছে। ভুয়ো ওষুধের বিষয়ে আইনগত দিক এবং শাস্তির কড়াকড়ি নেই। জাল ওষুধ বাজারে ছড়ানোর আরও একটা কারণ অধিক ছাড়ের আশা। সাধারণ মানুষ ওষুধে ছাড় পাক, কিন্তু সরকারের মতে নির্ধারিত মার্জিনের থেকে অনেক বেশি মার্জিনে ছাড় অসাধু ব্যবসার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের দাবি, ওষুধ উৎপাদনকারী সংস্থাগুলির জন্য নির্দিষ্ট নীতি প্রণয়ন করলে জাল ওষুধ ঠেকানো যাবে। ওষুধের কিউআর কোড পর্যন্ত জাল হচ্ছে। 2023-এর অগস্ট থেকে 300টি ব্র্যান্ডের ওপর কিউআর কোড চালু হয়েছে, যা বাজারে মোট ওষুধের মাত্র 35%। পৃথিবীতে 35% ভেজাল ওষুধ এদেশ থেকে বাইরে যাচ্ছে। বাজারে জাল ওষুধ ছড়ানোর জন্য সরকারকেই দায়ী করছে বিরোধীরা। জাল ওষুধের রমরমা কমাতে মানুষকে আরও বেশি সচেতনতার বার্তা ড্রাগ কন্ট্রোলের। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। কেন্দ্রীয় সরকারকেও এ বিষয়ে আরও বেশি তৎপর হওয়ার দাবি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। নথি সংরক্ষণ না করে 2 বছরে প্রায় 1100 জন্ম শংসাপত্র ইস্যু করার অভিযোগ সামনে আসছে। কাঠগড়ায় পঞ্চায়েত কর্মী থানায় অভিযোগ দায়ের পঞ্চায়েত প্রধানের। পলাতক অভিযুক্ত পঞ্চায়েত কর্মী, তদন্তে পুলিশ। টানা 2 বছর ধরে একের পর এক জন্ম শংসাপত্র ইস্যু করা হলেও সংরক্ষণ করা হয়নি কোনো নথি। ভুয়ো নম্বরে পাঠানো ওটিপির ভিত্তিতেই জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগ। ঘটনা সামনে আসতেই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে চাপড়া থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল পঞ্চায়েত প্রধান বিউটি খাতুন। পলাতক অভিযুক্ত পঞ্চায়েত কর্মী আশিস কর্মকার। নদিয়ার চাপড়া ব্লকের হৃদয়পুর পঞ্চায়েতের ঘটনা। বিষয়টি সামনে আসতেই শুরু রাজনৈতিক চাপানুতর। পঞ্চায়েতের প্রধান বিউটি খাতুন জানান, অনলাইনের মাধ্যমে জন্ম শংসাপত্রের জন্য আবেদন করা হয়। শংসাপত্র ইস্যু করা হয় পোর্টালের মাধ্যমেই। এই পঞ্চায়েতের জন্ম শংসাপত্রের পোর্টালের আইডি ও পাসওয়ার্ড ছিল পঞ্চায়েত কর্মী আশিস কর্মকারের কাছে। কয়েকদিন আগে জেলা প্রশাসনের কাছে পঞ্চায়েত প্রধান জানতে পারেন, গত 2 বছরে প্রায় 1100 জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যেগুলো নন ইনস্টিটিউশনাল বার্থ। এরপরই কিভাবে তা হলো জানতে চেয়ে সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করা হয়। বিষয়টি নিয়ে কটাক্ষ বিজেপির। দাবি, টাকার বিনিময়ে শংসাপত্র দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানের পাশে দাঁড়িয়েছে চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে জানালেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার। পুলিশ সূত্রে খবর, শুধু জেলার নয়, ভিন রাজ্যের মানুষের নামেও জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ। চাপড়া থেকে সন্তু সাহার রিপোর্ট, কলকাতা টিভি। মাছ বিক্রি নয়, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অজুহাতে মাছ বিক্রি বন্ধ করার অলিখিত ফতোয়া দিল্লির বিজেপি বিধায়কের। মাছ ভাত খাওয়ার সঙ্গে ধর্মের কি সম্পর্ক, প্রশ্ন এই রাজ্যের মানুষের। কথায় বলে মাছে ভাতে বাঙালি, সেই বাঙালি মাছ খাবে না, হে যেন বিড়ালের মাছ না ছোঁয়ার মতো। বাঙালি বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, মাছের গন্ধ ঠিকই খুঁজে পায়। কিন্তু ধর্মের অজুহাত দেখিয়ে সেই বাঙালির পাত থেকেই যদি মাছ কেড়ে নেওয়ার চেষ্টা হয়, এমনই এক অলিখিত ফতোয়া শোনালেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। রীতিমতো ফতোয়া জারি করছেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। এবং ধর্ম চর্চার সঙ্গে ধর্ম পালন করতে গেলে ওই নির্দিষ্ট দিন মঙ্গলবার মাছ বিক্রি করা যাবে না, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। অথচ এ রাজ্যেও
দখল করতে বিজেপি তার রাজনৈতিক বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। বিধায়ক নেগির কথা শুনে কি ভাবছেন বাংলার মানুষ? ভবিষ্যতে এমন ফতোয়া রাজ্যে লাগু হলে তারা কি মেনে নেবেন? মানে ভাবা যায় এরকম? কোনোদিন কি আমরা ভাবতে পেরেছি যে আমরা ভোরবেলা উঠে বাজারে আসবো, মাছ কিনবো, কোন মাছটা কি ভালো? আর সবচেয়ে বড় কথা যে সরস্বতী পুজোর দিন আমরা কি করি, জোড়া ইলিশ নিই। ধরুন মঙ্গলবার দিন হলো, সরস্বতী পুজোর দিনটা মঙ্গলবার হলো, সেই ইলিশ মাছটা নেব না? মাছ নিয়েও রাজনীতি? মাছ ভাত খাবার সঙ্গে ধর্মের কি সম্পর্ক? অনেকেই বিজেপি বিধায়কের এমন ফতোয়ায় আগামী দিনে বাংলার গেরুয়া শিবিরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। একদিন বাজার বন্ধ মানে দিন আনা দিন খাওয়া মানুষের রুটি রুজিতে টান। তাই মাছ বিক্রেতারা কি বলছেন? আর আমরা কোনোদিনই বাজার বন্ধ রাখি না, কেউ মারা গেলেই বন্ধ রাখি, আর আমরা এটা কোনোদিনই মানতে পারবো না। একদিন বাজার বন্ধ করলে অনেক লোক, আমাদের কাস্টমার নষ্ট হয়ে যাবে। এই ধরনের অলিখিত ফতোয়া কোনোভাবেই মেনে নিচ্ছেন না এ রাজ্যের মানুষ। যারা মাছ কিনতে এসেছেন তারা এবং যারা মাছ বিক্রেতা প্রত্যেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। সেরা 10 এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।